ওয়াকআউট করে বাইরে চলে আসবে, ও খেলা বন্ধ করে দেব। যদি ওয়াকআউট করে বাইরে বের হয়, পশ্চিম বাংলার মানুষ বুঝিয়ে দেবে এমপিদেরকে। এনআরসি এর সময় অনেক নাটক করেছে, ভোট দিবার সময় পেছনের দরজাতে বেরিয়ে গিয়েছিল এমপি গুলো, এবার আচ্ছা হবে না। আজকে যাকে যার ইচ্ছা ভোট দেন, যদি ওয়াকআউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে, বাইরে জনগণকে প্রস্তুত নিতে হবে। যদি ট্রেনে করে আসে, হাওড়া স্টেশনের বাইরে বাড়াতে দেব না। যদি ফ্লাইটে আসে, দমদমের বাইরে বাড়াতে দেব না। এটা বলে যাচ্ছি। আজকে অনেক নাটক হয়েছে, বলার লোক ছিল না বলে যা বুঝিয়েছে বলে দিয়ে বুঝেছে, সেই বুঝে নিয়েছি। এখন স্টাডি করেছি, পড়াশোনা করেছি, কি আইন আনছে দেখছি, আর কোথায় বলার দরকার যদি না সেটা করে, ছাড় হবে না। আমি একা যে আটকাবো, আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন, নাহলে আমি যে একা আটকাবো। টাকাও পেয়েছেন মানুষের ভোট নিয়ে, যেখানে বলার দরকার সেখানে না বলে কাঁচে হাত মেরে, গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে। ওয়াকআপ বিলটা নিয়ে পুরো কেমন নাটক হতে যাচ্ছে জানেন? ঠিক সিএ এর সময় মনে আছে ক্যাকা ছিচি করেছিল, মনে আছে আপনাদের? আর যখন ভোটাভুটি হচ্ছিল, এটা কোথায় গিয়েছিল? পিছনে দরজাতে পালিয়েছিল। এরা বলছে রাজ্যের ওয়াকআপ বাঁচাও, রাজ্য সরকার বলছে ওয়াকআপ বাঁচাবো, কিন্তু যারা বলছে ওয়াকআপ বাঁচাবো তারাই ওয়াকআপ লুটে রেখে দিয়েছে। সেই সময় অর্থ দিয়ে, বল দিয়ে, প্রশাসন দিয়ে সব রকম ভাবে পাম্প করিয়ে 2011 সালে নতুন সরকার নিয়ে আসলো। কি স্লোগান দিয়েছিল? মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমানদের থেকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2011 সালে সরকার 100 জন সরকারি চাকরি করলে সেই সময় এসে দাঁড়িয়েছিল 4 জন কি 5 জন মুসলিম। এরা 13 বছর পশ্চিম বাংলাতে তৃণমূলের সরকার চলছে, মুসলমানকে বাঁচাবার নাম করে ক্ষমতায় এসে 100 জন সরকারি চাকরি যদি এখন খুঁজে যায়, একজনকেও মুসলিম খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করলো? ওখানে 1992 এর বাবরি শহীদ করে দাঙ্গা করে দিল। তাহলে আমার হিন্দু ভাইরা যে ক্ষমতাটা, যে চাকরিটা পেত, সেটা বন্ধ হয়ে গেল। এখানে 2011 সালে সরকারকে পরিবর্তন করিয়ে দিয়ে, যার আগে সরকার পরিবর্তন করতে গেলে সবটা বিজেপির সহযোগিতা করে। আমি অন ক্যামেরা বলছি, পশ্চিম বাংলায় যে সরকারটা এসেছিল 2011-তে তৃণমূলের সরকার, সমস্তটাই বিজেপির সহযোগিতা নিয়ে। যদি আমি ভুল বলি, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমার বিরুদ্ধে করতে বলো। পারবে না, কারণ সিম্বলটা কোথা থেকে পেয়েছে? একটু একটু ভাই পড়াশোনা করেছি তো, খুঁজে বার করে দেবো। আরো ভান্ডা, তখন বেলুন পুরো লিক করে দেবো। এখন অল্প অল্প পিন ঢুকাচ্ছি। আজকে আমার বড় ভাই যার ভাঙড়ে দাঁড়িয়ে কি বলেছে শুনেছেন তো? কি বলেছে শুনেছেন? আমি তো সবটা শুনতে পাইনি। বলছে আর একটা সুযোগ দিচ্ছি পার্লামেন্টে, ওয়াকআফ নিয়ে রাজ্য থেকে এমপির সংখ্যা আমার মনে হয় ইচ্ছাকৃতভাবেই উনি বলেছেন 34টা, 29টা এমপি তৃণমূলের রাজ্য থেকে গিয়েছে, যে তারা কি করে দেখবো, আর একটা সুযোগ দিচ্ছি। বুঝতে পেরেছেন কি বলে দিয়েছে? ওই ওয়াকআউট করে বাইরে চলে আসবে, ও খেলা বন্ধ করে দেব। যদি ওয়াকআউট করে বাইরে বের হয়, পশ্চিম বাংলার মানুষ বুঝিয়ে দেবে এমপিদেরকে। এনআরসি এর সময় অনেক নাটক করেছে, ভোট দিবার সময় পেছনের দরজাতে বেরিয়ে গিয়েছিল এমপি গুলো, এবার আচ্ছা হবে না। আজকে এই ভাঙড়ের বুকে দাঁড়িয়ে বলেছে, তার আমি শুধু এখানে রিপিট টেলিকাস্ট করে দিচ্ছি। যেখানে যার ভোট দেওয়ার দরকার সেখানে তো ভাই দে না, যেখানে বলার দরকার সেখানে বলবে না। এই পশ্চিম বাংলার আইনসভার মধ্যে ওয়াকআফ নিয়ে 2 দিন আলোচনা হয়েছে ভাই, জানেন? দুর্ভাগ্যের বিষয়, আমি মাত্র 7 মিনিট পেয়েছিলাম। রাজনৈতিকভাবে আমি ওখানে সংখ্যায় কম, 7 মিনিট টাইম পেয়েছিলাম। বাইরে যারা বড় বড় মিটিং করছে না, কদিন আগে রানী রাসমণিতে দাঁড়িয়ে মিটিং করে বড় বড় কথা বললো, সে বাবুকে বক্তব্য দিতে দেখলাম না। যে দুটো বড় নেতা তৃণমূলের মঞ্চ থেকে বড় বড় কথা বললো না, তাদেরকে বক্তব্য দিতে দেখতে পেলাম না। আরে বক্তব্য দেওয়ার জায়গা তো বেশি করে ওই জায়গাটা, সবাই তো ওখানে চান্স পাবে না। আপনারা ওখানে চান্স পেয়েছেন, আপনাদের কাজ হচ্ছে ভিতরে বলা, তারপরে বাইরে বলবেন। বাইরেতে এত লোক বলার আছে, ইমাম সাহেব থেকে শুরু করে, মলি সাহেব থেকে শুরু করে, সাধু সন্ন্যাস যারাই আছেন সবাই বলতে পারেন, কিন্তু ভিতরে তো সবাই ঢুকতে পারবে না। ওখানে বলেনি। এই দ্বিচারিতা যদি করে, ছাড় হবে না। হবে না কি ভাই? যাকে যার ইচ্ছা ভোট দেন,
যদি ওয়াকআউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে, বাইরের জনগণকে প্রস্তুত নিতে হবে। যদি ট্রেনে করে আসে হাওড়া স্টেশনের বাইরে বার হতে দেব না, যদি ফ্লাইট আসে দমদমের বাইরে বার হতে দেব না। এটা বলে যাচ্ছি। আজকে অনেক নাটক হয়েছে, বলার লোক ছিল না বলে জাত বুঝিয়েছে, বলে দিয়ে বুঝেছে, সেই বুঝে নিয়েছি। এখন স্টাডি করেছি, পড়াশোনা করেছি, কি আইন আনছে দেখছি, আর কোথায় বলার দরকার যদি না সেটা করে ছাড় হবে না। আমি একা যে আটকাবো, আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন, নাহলে আমি যে একা আটকাবো। টাকাও পেয়েছেন মানুষের ভোট নিয়ে, যেখানে বলার দরকার সেখানে না বলে কাঁচে হাত মেরে, গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে। যাক, আমি ও প্রসঙ্গে এখন যাচ্ছি না, আবার ফিরে আসি। তাহলে কি হলো? 1992 সালে দাঙ্গা লাগিয়ে দিল। আমার হিন্দু সমাজে যে 27% সংরক্ষণটা পাওয়ার দরকার ছিল, সেটা কি করলো? গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো। ঠিক 2011তেও মুসলমানদের ওই রিপোর্ট দেখে একটু যদি ক্ষমতা পায়, একটু যদি চাকরিতে বাড়ে, শিক্ষাতে বাড়ে, স্বাস্থ্যের উন্নতি করার জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া দরকার যদি ভাবে, সেই জন্য সরকার পরিবর্তন করে দিল। তাই মাথায় আসছে লড়াইটা কার সাথে কার? হিন্দুর সাথে মুসলিমের লড়াই নয়। যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তারা ভাববেন এটা হিন্দু মুসলমানের লড়াই, কিন্তু এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এটা এক শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে গরিবের লড়াই। গরিবকে এক হতে হবে, কৃষককে এক হতে হবে, শ্রমজীবী মানুষকে এক হতে হবে। কোন ধর্মের শ্রমজীবী মানুষ দেখার দরকার নয়, কোন বর্ণের কোন জাতের শ্রমজীবী মানুষ দেখার দরকার নাই। খেটে খাওয়া মানুষকে এক হতে হবে। যারা লুটে নিচ্ছে, যারা আমাদের শ্রমকে চুরি করছে, যারা আমাদের শ্রমের মূল্যায়ন দিচ্ছে না, তাদের বিরুদ্ধে লড়াইটা আছে। এটা ভাববেন না যে মোদি আজকে ও ধর্মীয় পরিচয় হিন্দু বলে মুসলমানের সাথে হিন্দুর লড়াই নয়। এই লড়াইটা কার সাথে কার? শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লড়াই করছে কারা? পুঁজিপতিরা। তাই শ্রমজীবী মানুষকে এক হতে হবে। আর এই এক না হতে পারেন, সেই জন্য সুকৌশলে হিন্দু মুসলমান লাগিয়ে দাও, এরা এক হতে পারবে না, প্রশ্নও তুলতে পারবে না। আজকে বলুন তো, আপনিও চিল্লাচ্ছেন, আমিও চিৎকার করছি, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, পেট্রোল ডিজেলের দাম কমাও। কমাচ্ছে কেন বলুন? কমাচ্ছে না। লড়াইটা তো ঠিকঠাক হচ্ছে না। লড়াইটা কি হচ্ছে? কখনো আমি এসে বলে চলে যাচ্ছি, তো অন্যজন বলছে। আজকে যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে, আমি হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে যদি জনগণ আওয়াজ তুলে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, নাহলে সরকারে তোমাকে রাখবো না, টেনে নামিয়ে দেবো, এই আওয়াজটা যদি তুলি, তখন নামাতে বাধ্য। কি হচ্ছে? গুটি কয়েক হিন্দু ভাই কোনো জায়গা থেকে আওয়াজ তুলছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, আর অন্য সাইডে আবার কোনো একটা জায়গায় মাইকি বেঁধে কটা মুসলমান চিৎকার করছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। আর ওইদিকে মোদি দিল্লিতে বসে খেতে খেতে দাঁতে কাটি দিয়ে হাসছে ফিক ফিক করে। দেখেছ? ওরা তো দুজনকে তো ভাগ করে রেখেছে। ওরা দুজন তো এক জায়গায় দাঁড়াবে না, দাঁড়িয়ে লড়াই করবে না। ও কি করছি? হিন্দু ভাই আলাদা জায়গায় লড়াই করছে দাঁড়িয়ে, পেট্রোল ডিজেলের দাম কমাও কমাও, ওরও তো অসুবিধা হচ্ছে। আর এদিকে মুসলমান ভাই ওই সাইডে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম কমাও বলে চিৎকার করছে, ওরও অসুবিধা হচ্ছে। কিন্তু ওই বেটাদেরকে এক হতে দেবে না এই মোদি মমতা। এই মোদি মমতা এক হতে দেবে না। এদের দুজনকে কি করবে? দুদিকে ঠেলে রাখবে। এক হলেই তো বিপদ হয়ে যাবে, এদের নাটক ধরে ফেলবে। যখনই এক হয়ে চিৎকার করবে, আনিসেরও বিচার হবে, আমার তিলোত্তমেরও বিচার হয়ে যাবে। এদেরকে ওই জন্য আলাদা করে রাখার চেষ্টা করছে। আর আমাদের বক্তব্য, তোমার ধর্মীয় পরিচয় মন্দিরে থাকবে, তোমার ধর্মীয় পরিচয় মসজিদে থাকবে। যে যার ধর্মীয় পরিচয় মাথায় নিয়ে বাঁচবে। সংবিধান পূর্ণ অধিকার দিয়েছে। আমাদের সামাজিক ক্ষেত্রে যে আমাদের অধিকারগুলো আছে সেইগুলো পাওয়ার জন্য আসো। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানুষত্ব রেখে যে যার প্র্যাকটিস করছি, রিলিজিয়াস প্র্যাকটিস করছি, সেটা থাকবে। আসো, আমাদের নিজস্ব যেটা দরকার, যেটা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন আছে, সেই স্বার্থে আমরা এক হয়ে লড়াই করি। এই জন্যই তো তৃণমূল আমাদের উপর অত্যাচার করে। দেখবেন এরা বুতে বুতে এলাকাতে বলে কি, তোরা বিজেপি কর, অসুবিধা নেই, তৃণমূল আইএসএফ করতে পারবি না। এটা বলে না ভাই? কেন কেন বলে? ওরা জানে বিজেপি করলে তো অসুবিধা নয়। কেন বলেন তো? কেন? আচ্ছা, এই অ্যাপোলো ফার্মেসি দেখতে পাচ্ছেন, মেড প্লাস, দুটো বড় ঔষধের দোকান, দুটো বড় বড় ঔষধের দোকান। এর কি এর ভাঁড় কিন্তু দুটো, ওদের দেখবেন প্রচুর কাউন্টার আছে, প্রচুর কাউন্টার আছে। আমাদের এই আবার অ্যাপেলোরও প্রচুর কাউন্টার আছে। আপনি এই অ্যাপেলোতে কিনলেও যা হবে, যেখানে টাকাটা লাভটা পৌঁছাবে, কলকাতার কোনো অ্যাপেলোতে গিয়েও ওষুধ কিনলে সেই লাভটা এক জায়গায় পৌঁছাবে। কেন বলুন তো? ভাঁড় একটা,
ভাঁড় একটা, শুধু কাউন্টার আলাদা। কেন বলছে এরা তোরা বিজেপি কর, কোনো অসুবিধা নেই, আইএসএফ করলে তোদেরকে পিটবো মারবো, গ্যাস দিচ্ছে কেন? ওদের ভাঁড় তো একটাই, তৃণমূলের ভাঁড়, যেখানে এসে পয়েন্ট ঠেকছে, আর বিজেপিরও পয়েন্ট ঘুরে ঘুরে এসে সেই নাগপুরেই ঠেকছে। ওই জন্য তোরা বিজেপি কর, অসুবিধা নাই। আর আইএসএফ তো ওদের ভাঁড়েতে বিশ্বাসী নয়, এমন ওদের আলাদা জায়গায় আছে, ওই জন্য ওদের চাপে পড়ে যাচ্ছে, ওরা আমাদের পরে দেখে দেওয়ার চেষ্টা করছে। যাক, আমি আবার ফিরে আসি। তাই বন্ধুগণ, আমি এই বিষয়ে আর বাবরি মসজিদ নিয়ে আর বলতে হবে ভাই, না যা বলেছে আর লাগবে বলতে হবে? আর যা বলেছে আমি মনে করছি যথেষ্ট, এর পরে হলে মাথার উপর দিয়ে যাবে যেটা বলেছে। আচ্ছা, আমি একটা আজকে স্পেসিফিক দুটো তিনটে বিষয়ের উপর আলোচনা করবো, আর কয়েকটা মিনিট নেব। একটা হচ্ছে এই দেখুন লেখা আছে সংবিধান বিরোধী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনী 2024 বাতিল করতে হবে। এই বিষয়টা অনেকে চর্চা করেছে। আমি একটু পয়েন্ট ধরে ধরে কয়েকটা পয়েন্ট বলবো আপনাদের। বলি তার আগে বলি, এই ওয়াকফ বিলটা নিয়ে পুরো কেমন নাটক হতে যাচ্ছে জানেন? ঠিক সিএ এর সময় মনে আছে ক্যাকা ছিচি করেছিল, মনে আছে আপনাদের? আর যখন ভোটাভুটি হচ্ছিল, এটা কোথায় গিয়েছিল? পেছনে দরজা দিয়ে পালিয়েছিল। এরা বলছে রাজ্যের ওয়াকফ বাঁচাও, রাজ্য সরকার বলছে ওয়াকফ বাঁচাবো, কিন্তু যারা বলছে ওয়াকফ বাঁচাবো তারাই ওয়াকফ লুটে রেখে দিয়েছে। এই আপনাদের এই হাড়ুয়া বিধানসভার মাজারটা নাম বলো, হাড়ুয়ার পীর গুরাচাঁদ রহমতুল্লাহ মাজারের যে উনার সম্পত্তি কত জানেন? 900 কত বিঘা ওয়াকফ প্রপার্টি আছে। আজকে চুরি হতে 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 এখন 100 বিঘাও আর নাই। হ্যাঁ, ও বাবা, 92 শতকে এসে পৌঁছে গিয়েছে। মানে ভাবতে পারছেন কারা লুটেছে এটা? বিজেপি তো পশ্চিমবাংলা এখনো ক্ষমতায় আসেনি। তাহলে বিগত যে সরকারগুলো ছিল কারো একজন লুটেছে, সবাই একটু একটু করে নিয়েছে। নিয়ে এখন বিজেপি ওই 92 শতক বাকি আছে, বিজেপির এবার নজর হচ্ছে ওই 92 শতকটা ভাই আমাকে দিয়ে আমি পকেটে ঘুরি। এই হচ্ছে সংশোধনী ভাই। মানে যা এতদিন যারা লুটেছে রাজ্য স্তরে লুটেছে, সেন্ট্রালি বিজেপি লুটতে পারেনি। ওয়াকফ কাউন্সিল অফ ইন্ডিয়ার সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এতদিন লুটতে পারেনি। লুটেছে কিভাবে? রাজ্যের ওয়াকফ বোর্ডের মাধ্যমে। এবার কেন্দ্রের বিজেপি সরকার বলছে অনেক লুটেছো, পীর গোরাচাঁদ রহমতুল্লাহের মাজারের বা ওনার যে অ্যাসেট যেটা ছিল 900 বিঘা মতো, ওটা তো ওরা সবাই লুটে নিয়েছে, আর 92 শতক আছে, ও আর কাউ পাবে না, আমার পকেটে ভরতে হবে। এই হচ্ছে সংশোধনী ভাই। সহজ মানে মোদ্দা কথা এই হচ্ছে, বাকি যতটুকু আছে গিলে নেবে। এবার ব্যাপার হচ্ছে রাজ্য সরকার কি বলছে? রাজ্য সরকার কি বলছে? আমি লড়াই করবো, তাই তো, ওয়াকফকে আটকানোর জন্য। আমরা রাজ্য সরকারের যে ওয়াকফ বোর্ড পশ্চিমবাংলায় আছে, 7/3/2022 একটা আমরা আরটিআই করেছিলাম আমাদের পক্ষ থেকে। আমাদের আরটিআই অ্যাক্টিভিস্ট আছেন, এক্সপার্ট আছেন, তাকে দিয়ে আমরা একটা আরটিআই করেছিলাম, যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে টোটাল যে পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি আছে তার মধ্যে কতটা ওয়াকফ লিজ হিসাবে দেওয়া আছে, কত বিঘা ওয়াকফ সম্পত্তি বা কত শতক ওয়াকফ সম্পত্তি রেন্ট ভাড়াতে দেওয়া আছে। বা আবার প্রশ্ন করেছিলাম কত বিঘা ওয়াকফ সম্পত্তি তার ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিতে হবে, বিক্রি হয়ে গেছে বা অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে। আমরা প্রশ্ন করেছিলাম আমাদের তৌহিদ আহমেদ খান সাহেবের পক্ষ থেকে, আমাদের আরটিআই করা হয়েছিল কত বিঘা সম্পত্তি, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, যে লিটিগেশন ওর কোর্ট কেস আছে, জায়গা নিয়ে সমস্যা হয় না, এই তথ্যটা দিতে। আমরা জিজ্ঞাসা করেছিলাম কত বিঘা সম্পত্তি বা কত ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সহ মতোয়াল্লিদেরকে নিয়ে ডিস্টারবেন্স অর্থাৎ সমস্যা আছে তার তথ্যটা দিন। পশ্চিমবাংলার সরকার বলছে ওয়াকফ বাঁচাবো, এই উত্তর দিতে তারা 2 বছর পার হয়ে গেল, 3 বছরের মধ্যে যাচ্ছে, যেটা উইদিন মান্থ দেওয়ার কথা 1 মাসের মধ্যে না 6 মাস আরটিআই। আচ্ছা, যেটা সম্ভবত 1 মাসের মধ্যে দেওয়ার
সেটা 2 বছর পারিয়ে 3 বছর যাচ্ছে, এখনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। তাহলে এরা কতটা সিরিয়াস? ওয়াকফ প্রপার্টিরা ফিরিয়ে দিতে চাইছে। এরা কি ওয়াকফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে? এরা ওয়াকফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে না। কেন চাইছে না? আমাদের দেখুন ভাঙড়ে আবার 2 সাড়ে সাড়ে লড়াই লেগে গেছে। কেন লড়াই লাগছে ভাই? ওদের আদর্শগত লড়াই হচ্ছে নাকি? ষাঁড় শব্দটা আমি উইথড্র করে নিলাম, আমি সরি টু সে, আমি দুঃখিত, এই শব্দটা আমার ব্যবহার করা উচিত হয়নি, আমি শব্দটাকে তুলে নিলাম। 2 মহারথী নাম দিয়ে দিলাম, 2 হিরো। চলো, খারাপ জায়গা থেকে আমি টপে তুলে দিয়েছি 3 বেলা পরে। 2 হিরো, 2 ভদ্রলোকের লড়াই লেগে গেছে। কেন ভদ্রলোকের লড়াইটা? এটাই, এক ভদ্রলোক 6 লেনের আশপাশে জমি দখল করত, লোকের কানে বা লোককে দিয়ে ভয় দেখিয়ে চমকে ধমকে 20,000, 25,000, 30,000 টাকা করে শতকে জমি নিয়ে ওই জমি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা করে শতক বা কাটাই বিক্রি করত কোম্পানিদের কাছে। মধ্যখানে যে লাভটা নিত সেটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ওই ভদ্রলোককে যখন জেলে দিল তখন এন্ট্রি মারলো কে? ক্যানিং পূর্বের আর এক ভদ্রলোক। সেই ভদ্রলোক এসে ওই রকম ভাবে সাম্রাজ্য চালাচ্ছিল, টাকা মাল পাচ্ছিল। এখন আবার ও যখন জেল থেকে ছাড়া পেয়েছে ওর মনে কষ্ট লাগছে, আরে ওইখানে 3 বিঘে জমিটা বিক্রি হয়ে যাচ্ছে, ও তো 25,000 টাকা করে শতক কিনে 2.5 লাখ টাকা করে, 3 লাখ টাকা করে বিক্রি করছে। তার মানে শতক পিছু কত পাচ্ছে? যদি 2.5 লাখে বিক্রি করে 2,25,000, আর যদি 3 লাখে বিক্রি করে 2,75,000 টাকা করে শতক পিছু পাচ্ছে। 33 শতকে 1 বিঘা, আর 99 অর্থাৎ 100 শতকে 3 বিঘা। তাহলে এত টাকাও পেয়ে গেল, আমার হাতছাড়া হয়ে গেল। এই নিয়ে তোদের লড়াই? ওদের কি আদর্শগত লড়াই নাকি? যে ভাঙড়ের হসপিটালটাকে সুপার স্পেশালিটি করতে হবে, ভাঙড়ে হিমঘর তৈরি করতে হবে, ভাঙড়ের ছেলেদের জন্য স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, ভাঙড়ে নতুন বাসুর তৈরি করতে হবে, এই আদর্শগতদের লড়াই নয়।